Yes, ma'am. ওকে, ম্যাম কয়টা ক্লাস ট্যাক্সেশন করছেন অলরেডি? ট্যাক্সেশন ছিল সকালে। ট্যাক্স ছিল, এরপর তাহলে কি আরো একটা ক্লাস আছে? ম্যাম এটা সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস আছে আরেকটা। ওহো, তাহলে তো আজকে লটস অফ ক্লাসেস লাস্ট দিনে। ওকে, এনিওয়ে, আমার ডিসকাশন আজকে খুব বেশি লম্বা হবে না। আমি যেটা বলেছি, এটা একটা লাস্ট চ্যাপ্টার আছে, থিওরিটিক্যাল মেইনলি চ্যাপ্টার। দুই একটা ম্যাথ হয়তো আসতে পারে, বাট ওটা আসলে আমি ওরকম আলাদা করে একটা আলাদা কোয়েশ্চেনে ওরকম ম্যাথ দিব না। সো লেটস জাস্ট টেক এ লুক। আমরা খুব বেশি কথা না বলে আমরা যতটুকু দেখা দেখে তারপরে হচ্ছে, যদি আপনাদের আর কোনো ফাইনাল রিলেটেড প্রশ্ন থাকে, আই উইল এন্টারটেইন দ্যাট। বেসিক্যালি আমরা আসলে আজকে চ্যাপ্টার 11 এর কয়েকটা জিনিস দেখবো। এখানে অনেক কিছুই আছে, কিন্তু আসলে পুরোটা আমি করাচ্ছি না। ওকে, সো দ্য চ্যাপ্টার গোজ পারফরমেন্স মেজারমেন্ট ইন ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন। আপনারা কি জানেন হোয়াটস এ ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন? বলেন তো, ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশনের ডিসিশন মেকিংটা কিভাবে হয়? ম্যাম মানে যেখানে ডিসিশন মেকিং যে টপ টপ influencers ইয়ে get থেকে এবং আসতে হবে এমন ডিপার্টমেন্ট। কোনো ইয়ে নেই। এটা যারা লেটস সে এবং বিউপি তে সর্ট অফ ডিপার্টমেন্ট লেভেলে ডিপার্টমেন্টে সব ধরনের ডিসিশন নিতে পারছে, এটাকে আমরা কি ডিসেন্ট্রালাইজ বলবো নাকি সেন্ট্রালাইজ বলবো, বলেন তো? ডিসেন্ট্রালাইজড। বিউপি তে ডিপার্টমেন্টে চেয়ারম্যান এবং টিচাররা ডিসিশন নিতে পারছে, এটাকে কি আমরা সেন্ট্রালাইজ বলবো নাকি ডিসেন্ট্রালাইজ? ডিসেন্ট্রালাইজড বলবো। ডিসেন্ট্রালাইজ বলবো, বিকজ যারা একদমই ওয়ার্কিং ফিল্ড লেভেলে আছে, যারা একদম ডিরেক্টলি কাজ করছে কাস্টমারদের সাথে, তারা যখন ডিসিশন মেক করতে পারবে নিজের মতো উইদাউট গোয়িং থ্রু দ্য চেইন অফ কমান্ড, তখন আমরা সেটাকে বলবো ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন। ওকে, ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশনে অনেক সুবিধা আছে, অনেক অসুবিধা আছে, এসব ছোট কালের কথাবার্তা আমি আর বলছি না। এখন ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশনে আপনারা কি শুনেছেন কখনো দেয়ার ক্যান বি সাম রেভিনিউ সেন্টার, দেয়ার ক্যান বি সাম প্রফিট সেন্টার, দেয়ার ক্যান বি সাম ইনভেস্টমেন্ট সেন্টার? শুনেছেন কখনো? পড়ানো হয়েছে এগুলো আগে? কোনো না কোনো কোর্সে তো পড়ানোর কথা। কি, ইট ডাজন্ট সাউন্ড ফ্যামিলিয়ার? আচ্ছা, যদি নাও হয় তাহলে একটু একটু চিন্তা করেন তো। ধরেন একটা একটা সেলস ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, একটা একটা অর্গানাইজেশনে একটা সেলস ডিপার্টমেন্ট আছে। তো ওকে কি আমরা রেভিনিউ সেন্টার বলবো নাকি প্রফিট সেন্টার বলবো, নাকি নাকি কি বলবো, নাকি আপনার আহ, মানে জাস্ট একটা আউটলেটের কথা বলছি, ধরেন যে কোনো একটা ব্র্যান্ডের একটা আউটলেট। তো এটাকে কি আমরা রেভিনিউ সেন্টার বলবো নাকি প্রফিট সেন্টার বলবো নাকি ইনভেস্টমেন্ট সেন্টার বলবো? আপনাদের কি মনে হয়? রেভিনিউ সেন্টার। কি বলবো? রেভিনিউ সেন্টার ম্যাম। রেভিনিউ সেন্টার বলবো, তার মানে এটাতে মেইনলি আসলে এটা থ্রুতে রেভিনিউ কাজ হয়। তাহলে দেখি বলেন তো, অর্গানাইজেশনে মেইনলি শুধু এক্সপেন্ডিচার সেন্টার কোনগুলো হওয়া উচিত, শুধুমাত্র খরচ হয় তার মানে? ম্যাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা হচ্ছে ওই যে প্রোডাকশন। অ্যাবসলিউটলি পারফেক্ট। ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে আপনার আর কি হতে পারে, ধরেন অ্যাকাউন্টিং, আইটি, যাদের আসলে নিজস্ব কোনো ইনকাম নাই আর কি। তাহলে প্রফিট সেন্টার মানে নিশ্চয়ই তাহলে দুইটাই আসবে, রেভিনিউ আছে এক্সপেন্ডিচারও আছে, তাহলে ওর নিজের একটা প্রফিট আছে। তাহলে বলেন তো এটা কাকে বলা উচিত? বাকিরা একটু বলেন। ম্যাম কয়েকজন ওয়েটিং রুমে ম্যাম। আই নো, ওরা জয়েন করেছে 11টা 12-র পরে, ওয়াই শুড আই লেট দেম ইন? আচ্ছা, এনিওয়ে, বলেন যে প্রফিট সেন্টার যেটা, সেটা তাহলে কিভাবে আমরা বলবো? মানে প্রফিট সেন্টারে রেভিনিউ থাকবে এক্সপেন্ডিচার থাকবে, তাহলে এখানে ক্যান ইউ থিঙ্ক অফ এন এক্সাম্পল? আসছে না মাথায়? বাকিরা ক্লাস না করলে আমি এখন ক্লাস বন্ধ করে দিব, এবং আমি ওই টার্ম পেপারে ভাইবার মাঝখানে আমি অফলাইন ক্লাস নিব, আমার সমস্যা নেই। আপনারা যদি এরকম অনলাইন ক্লাস করতে চান, আমার দরকার নেই অনলাইন ক্লাসের।
ম্যাম কোয়েশ্চেনটা কি কাইন্ডলি আরেকবার বলা যাবে? 113 আব্দুল্লাহ আছেন? Yes, Miss Present. আহ সৃষ্টি 65 আছেন? Yes, ma'am. সাজেদুল্লাহ বেদিন, Yes, ma'am. ফাহিম, Yes, miss. ম্যাম ডাকছেন? তো মাই পয়েন্ট ইজ যে আপনারা এতটাই ইরেসপন্সিভ হয়ে আছেন কেন? মানে এতটা এরকম রেসপন্সিভ হয়ে থাকলে তো আমার পক্ষে ক্লাস নেওয়া পসিবল না। ওকে, লেট মি ট্রাই। আম আস্কিং, আমাদের অর্গানাইজেশনে ম্যাম বিভিন্ন একটা কথা, ধরনের আপনার সেন্টার, সাউন্ড না অনেক আস্তে আসছে ম্যাম, অনেক আস্তে শুনছি। বাকিদের কি অবস্থা? ম্যাম সাউন্ড শোনা ঠিক আছে যাচ্ছে, ম্যাম? সাউন্ড ঠিক আছে। Miss মিস Present. আমার আবার ক্লিয়ার আস্তে আছে। আসছে অনেক। ম্যাম সাউন্ড অল রাইট ম্যাম। ওকে, তো যেটা বলছি সেটা হচ্ছে যে আমার যদি অর্গানাইজেশনে আমার যদি কয়েকটা সেন্টার বানাতে হয়, তখনই যখন একটা অর্গানাইজেশনে আমরা ডিসেন্ট্রালাইজ করি। সো ডিসেন্ট্রালাইজ করতে গেলে আমার এক একটা সেন্টারের দায়িত্ব এক একজনকে দিয়ে দিতে হয়। তাহলে আমি জাস্ট আপনাদের সাথে ডিসকাস করছিলাম সেন্টারগুলো কয় টাইপের হয়, লেটস সে রেভিনিউ সেন্টার, প্রফিট সেন্টার, তারপর এক্সপেন্ডিচার সেন্টার, তারপর ইনভেস্টমেন্ট সেন্টার, এটা নিয়ে কথা বলছিলাম। তো আপনারা অলরেডি বলেছেন আমাকে রেভিনিউ সেন্টার হতে পারে হচ্ছে একটা যদি আউটলেট থাকে যেটা দিয়ে আসলে সেলস হয়, সেটা থেকে রেভিনিউ আসে, তো এটাকে আমরা রেভিনিউ সেন্টার বলতে পারি। আর এক্সপেন্ডিচার সেন্টার বলতে পারি যে ম্যানুফ্যাকচারিং হলো, ওখানে তো শুধু খরচই হয়, তাই ওটাকে আমরা এক্সপেন্ডিচার সেন্টার বলতে পারি। প্রফিট সেন্টার কিন্তু আবার আউটলেট কেও বলতে পারি, কারণ আউটলেট গুলোতে যেটা হয় সেটা হচ্ছে ওর একটা রেভিনিউ থাকে, আবার পাশাপাশি ওর কি থাকে, ওই যে সেলস এর কিছু মানুষ থাকে না, হ্যাঁ। সো সেক্ষেত্রে তাহলে একটা আউটলেট যদি ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করে তখন ওকে আমরা একটা প্রফিট সেন্টারও বলতে পারি। লেটস সে ব্যাপারটা এরকম যে ওই ওই আউটলেটের ম্যানেজারকে যদি আমরা দায়িত্ব দিয়ে বলি যে তোমার এই মাসে এত টাকা প্রফিট করে আনতে হবে, তখন সেটাকে আমরা একটা প্রফিট সেন্টার বলতে পারবো। মোট কথা, আবার ইনভেস্টমেন্ট সেন্টার তাহলে কি বলবো বলেন তো, কাদেরকে বলবো? Subsidiary. বুঝি না, আবার বলেন। I said a subsidiary. সাবসিডি, Subsidiary কোন একটা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি, রাইট, অ্যাবসলিউটলি পারফেক্ট। দ্যাট ইজ লাইক আমি যদি একদম জাস্ট একটা সাবসিডিয়ারির কথা আলাদা করে চিন্তা করি, সেটা হলো যে সেখানে আমার কি কি আছে দেখেন, নিজের রেভিনিউ আছে, ওর নিজের এক্সপেন্ডিচারও আছে, নিজের আলাদা প্রফিট আছে, ইভেন দ্য কোম্পানি, দ্য সাবসিডিয়ারি ইটসেলফ ক্যান টেক ডিসিশন অফ ইনভেস্টমেন্ট ইটসেলফ, রাইট? সো এই ক্ষেত্রে যদি আমি ওকে ওর মতো ডিসিশন নিতে দিই, তখন আমি এটাকে একটা ইনভেস্টমেন্ট সেন্টার বলবো। আচ্ছা, এত কথা আমি কেন বলছি? দেখেন, একটা অর্গানাইজেশন, আমার আজকের যে ডিসকাশন এখানে আসলে আমরা অনেস্টলি মেইনলি ইনভেস্টমেন্ট সেন্টার নিয়ে কথা বলবো। তার মানে ধরেন একটা ম্যানেজারকে আপনি পুরোপুরি একটা ব্রাঞ্চের দায়িত্ব দিয়ে বলেছেন যে তোমার এখানে যা যা ইনভেস্টমেন্ট হবে তোমার দায়িত্ব, বা একটা সাবসিডিয়ারি কোম্পানির ম্যানেজারকে দায়িত্ব, সিইও কে দায়িত্ব দিয়ে বলেছেন যে এটার পুরো দায়িত্ব তোমার, তখন সেক্ষেত্রে তাকে আসলে দায়িত্ব দেওয়ার পরে বা একটা টার্গেট দেওয়ার পরে তাকে কিভাবে ইভালুয়েট করা উচিত, দ্যাট ইজ তাকে কত টাকা বোনাস দিবেন, তার পারফরমেন্স ঠিক আছে কিনা সেটা যে দেখবেন, সেই জিনিসটা দেখাটা হলো আজকে আমাদের চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য। দ্যাটস ওয়াই ইটস কল্ড পারফরমেন্স মেজারমেন্ট ইন ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন। তার মানে প্রথম কথা, আমাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, আমাকে বিভিন্ন ব্রাঞ্চকে বা বিভিন্ন আলাদা আলাদা লোকেশনের বিভিন্ন আউটলেটকে নিজের একটা স্বাধীনতা দিতে হবে, অ্যান্ড দেন স্বাধীনতা দেওয়ার পরে তাকে ইভালুয়েটটা আমি কিভাবে করবো, ওটাই হলো আমার আজকের চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তো এখানে কয়েকটা জিনিস আপনারা অলরেডি পরিচিত পেয়ে যাবেন, মেজারমেন্ট গুলো আর কি, মেজারমেন্ট কি কি হয় সেটার মধ্যে যেমন আরওআই, ইউ হ্যাভ সিন আরওআই, রাইট? দেখেন তো ফর্মুলা যেটা Yes, চিনতেন ma'am. সেটার সাথে মিলে কিনা। Yes. ফর্মুলা কিন্তু আপনারা, আমি যদি না ভুল না বলে থাকি, আপনারা নর্মালি শিখেছেন হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যাসেটস, রাইট? টোটাল অ্যাসেট, ইনভেস্টমেন্ট, রাইট? ইনভেস্টমেন্ট শিখেছেন না? Yes, ma'am. আচ্ছা, তো ইনভেস্টমেন্টকে আমরা এখানে একটু রিফ্রেসিং করে আরেকটা ওয়ার্ড দিয়েছি যেটা আসলে মোর অ্যাকিউরেট, যেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। এখন অপারেটিং অ্যাসেটস কি জিনিস সেটা এখানে নিচে একটু আমি হাইলাইট করে দিয়েছি, দেখেন তো, টেক এ লুক এন্ড লেট মি নো ওয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর নট।
প্রথম পার্টটা হাইলাইটেড এর প্রথম পার্টটা পড়লে বুঝতে পারবেন হোয়াটস অপারেটিং অ্যাসেটস। কেউ কি বুঝেছেন? Yes, ma'am. কি বুঝেছেন একটু বলেন তো, অপারেটিং অ্যাসেট কোন কি আসলে, নন অপারেটিং অ্যাসেট গুলো আসলে আমরা আলাদা করতে পারবো কিনা? ম্যাম, অপারেটিং অ্যাসেটস হচ্ছে এসেনশিয়ালি একটা কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটিস এর সাথে মানে রিলেটেড বা কনগ্রুয়েন্ট যে অ্যাসেটস গুলো রয়েছে। ফর এক্সাম্পল এখন ক্যাশ তাহলে অ্যাকাউন্ট। ধরেন, লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন, লেটস সে আপনার একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, মানে ধরেন কোথাও একটা ইনভেস্টমেন্ট আছে, একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে কি আপনি অপারেটিং অ্যাসেট বলবেন? ম্যাম, যদি আমরা কোনো প্রজেক্টকে ফাইন্যান্স করার জন্য ওই ইনস্ট্রুমেন্ট লঞ্চ করি, দেন আমরা বলতে পারি যে হুম, ওই গুড, প্রজেক্ট থেকে আমাদের অপারেটিং মানে ইনকাম রেভিনিউ ভেরি গুড। জেনারেট হবে। So, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা অপারেটিং অ্যাসেট হিসেবে যাবে। বাট জেনারেলি যেটা হয় যে একটা কোম্পানির মধ্যে যত ডেট বা একুইটি ফান্ড মানে রেজ করা ফান্ডস আছে সবগুলো পুল করা হয়। তো হ্যাঁ, ওই অপারেটিং অ্যাসেটটাকে কাইন্ড অফ পিন পয়েন্ট করা একটু ডিফিকাল্ট ওই সিচুয়েশন। রাইট। লেটস সে আপনি একটা এফডিআর করে রেখেছেন 10 বছরের জন্য কোম্পানি হয়ে, তাহলে সেক্ষেত্রে এটাকে কি আমরা অপারেটিং অ্যাসেট বলবো? জি না ম্যাম, নন অপারেটিং না, অ্যাসেট। Yate বলবো না। usable no, so non-operating asset. ইয়েস, কারণ মেইন কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যেও কিন্তু আমরা আসলে নিজেরা, আমি জানি না আপনারা আসলে ফিনম্যানে বা কোথাও শিখেছেন কিনা, আমরা কিন্তু অ্যাসেট হেল্ড ফর অপারেটিং পারপাস এরকম করে আলাদা করি, যেটা আসলে দুইটা মানে কিছু আসলে পার্মানেন্ট থাকে, কিছু আসলে আমাদের জাস্ট অপারেটিং এর মধ্যে থাকে, যেগুলো থেকে কিছু জাস্ট শর্ট টার্ম রিটার্ন পাওয়াটা আমাদের উদ্দেশ্য থাকে। সো ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমাদেরকে মেইন কথা ডিসিশন ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েদার দিস ইজ বিং ইউজড ফর মাই অপারেশন অর নট। অপারেশনের সাথে রিলেটেড কোনো ফাইন্যান্সিং যদি হয়, যে কোনো জিনিস, আমার অ্যাসেট এর কাজই তো হচ্ছে আমাকে আসলে একটা কিছু ফিউচার রিটার্ন দেয়া। সো সেটা যদি আমার অপারেশনের সাথে রিলেটেড হয় তাহলে ইটস অ্যান অপারেটিং অ্যাসেট, ইফ নট নো। এটা হলো প্রথম কথা। এখন আমরা যে আরওআই ইউজ করব, একটা প্রবলেম আছে আরওআইতে। আচ্ছা, প্রবলেমে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে ওই ব্রেকডাউন গুলো দেখে, আপনারা কি ডুপন্টের ব্রেকডাউন শিখেছেন আগে? শেখার তো কথা ফাইন্যান্সে। ইয়েস ম্যাম। Yes, ma'am. এরকমই শিখেছেন না, আরওআই ইকুয়ালস মার্জিন ইনটু টার্নওভার? ওকে, বেশ যাদের মনে এরকমই নাই ছিল, বাট তাদের আরো মাল্টিপল ব্রেকডাউন ছিল। ইয়া। সো ব্যাপার হচ্ছে যে আমি এটার জাস্ট যাদের মনে নাই তাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। দ্যাট ইজ, আমরা জাস্ট আরওআই তো উপরে নেট অপারেটিং ইনকাম ছিল, নিচে এভারেজ অপারেটিং অ্যাসেটস ছিল, এখানে মাঝখানে আমরা জাস্ট উপরে নিচে এখন সেলস দিয়ে গুণ করে দিয়েছি, উইচ ডাজ ক্যান্সেল আউট ইচ আদার যদি আমরা এগুলোকে জাস্ট আবার একটা ফর্মুলায় নিয়ে যেতে চাই। তা এখন তাহলে আমরা সেলসটা আসলে মাঝখানে আনলাম কেন? হোয়াটস দ্য পয়েন্ট অফ ব্রেকিং ইট ডাউন? পয়েন্টটা হচ্ছে এরকম যে আমি এই ব্রেকডাউনটা করলে আমি বুঝবো যে আমি যদি দেখেন এই ব্রেকডাউন করার মাধ্যমে সেলস এখানে নিচে যাচ্ছে আর উপরে যাচ্ছে, আমার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের উপর আমার যদি কি বলে সেলসটা বাড়ে, সেলস ইন্টু সেলস বাই অপারেটিং অ্যাসেট, না সেলস উপরে নিচে বসলে ক্যান্সেলড আউট হয়ে যাবে। হ্যাঁ, এই যে ইউনিটস এখানেই লেখা আছে বিষয়টা। All other things being the same, margin is ordinarily improved by increasing selling prices, reducing operating expenses, or increasing unit sales. কারণ কি এগুলো সব আমার কি করে, আমার হচ্ছে নেট অপারেটিং ইনকামকে বাড়ায়। ওকে, সো মেইন কথা হচ্ছে আমি সেলস এখানে মাঝখানে দেওয়ার মাধ্যমে আসলে যেটা বোঝার চেষ্টা করছি সেটাকে হচ্ছে এটাকে ব্রেকডাউন করে আসলে আমার প্রফিটটা বেসিক্যালি কোত্থেকে আসতেছে সেই জিনিসটা আমি মোর ক্লিয়ারলি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তাহলে আমি বুঝতে পারবো যে আমি যদি এখানে সেলস বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রে আমার ইউনিট সেলসও যদি আমি বাড়াতে পারি সেক্ষেত্রে আমার আলটিমেটলি আরওআইটা বাড়বে। এখন দেখেন, আপনি যদি একটা ম্যানেজারকে আমি মেইন কথায় আসি, এখন আপনি যদি একটা ম্যানেজারকে আরওআই দিয়ে ইভালুয়েট করেন, তার মানে আপনি ওকে বলে দিলেন তোমার আরওআই 15% দেখাতে হবে ফর এক্সাম্পল, তখন সে আইদার চিন্তা করবে কি বলেন তো, নেট অপারেটিং ইনকাম বাড়ানো অথবা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট কমানো। আমি কি ঠিক বলেছি? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। আরওআই বাড়ানোর দুইটা উপায় আছে, একটা হলো নেট অপারেটিং ইনকাম বাড়ানো, আমি তাহলে বেসিক ফর্মুলায় যাই আমার জন্য বোঝানো আরো ইজিয়ার হবে। আরওআই বাড়ানোর দুইটা উপায়,
এই পার্সেন্টেজটা বাড়ানোর দুইটা উপায়, আইদার নেট অপারেটিং ইনকামকে আপনি বাড়াবেন অথবা নিচেরটাকে কমাবেন। এখন নেট অপারেটিং ইনকাম বাড়ালে তো খারাপ না, একটা অর্গানাইজেশনে তাহলে প্রফিট বাড়লো। প্রবলেম কোথায়? অপারেটিং অ্যাসেট যদি কমান। দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ম্যানেজারকে যখন আপনি এই হিসাবে ইভালুয়েট করবেন, সে কি করবে? একটা অর্গানাইজেশনে তার যদি একটা নতুন অ্যাসেট লাগে, সেটা সে কিনবে? বলেন তো। নতুন একটা অ্যাসেট লাগবে, সেটা সে কিনবে কিনা একটা ম্যানেজার, মানে নাকি সে No. আসলে ডিসিশনটা ডিলে করার চেষ্টা করবে? ডিলে ডিলে করবে। ডিলে করার ও চেষ্টা ম্যাম করবে, সে চেষ্টা করবে যে এই জিনিসটা অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া যায় কিনা, নেক্সট কামিং ম্যানেজারের উপর চাপিয়ে দেওয়া যায় কিনা, রাইট? সো ব্যাপারটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম বাড়াতে পারলে ভালো, কিন্তু ম্যানেজাররা বেশিরভাগ ক্ষেত্রে সেটা যেহেতু বাড়াতে পারে না, তারা কি করে? প্রথম কথা, একটা রিপ্লেসেবল অ্যাসেট তৈরি হলে, যে ধরেন অ্যাসেটটার অবস্থা খারাপ, সো এই সময়ে গিয়ে তার অ্যাসেটটা চেঞ্জ করা দরকার, কিন্তু সে করবে না। কারণ কি? দেখেন, অ্যাসেট যদি আগে আগে থেকে তো ডেপ্রিসিয়েটেড হয়ে হয়ে অলরেডি অ্যাসেট ভ্যালুটা ছোট হয়ে গেছে, যেটা পুরানো অ্যাসেট, রাইট? সো ওটা যখন ওর ডেনোমিনেটরে আসছে, তখন সেটা কিন্তু তার ভ্যালুটা কম, তার আরওআই বেশি। কিন্তু যদি এখন ওটাও চেঞ্জ করে, যেটার এখন বুক ভ্যালু ধরেন 10,000 আছে, সেটা যদি এখন চেঞ্জ করতে যায়, ওখানে ওটা চেঞ্জ হয়ে হয়তো 10 লাখ হয়ে যাবে। আর নিচে যদি 10 লাখ টাকা এখন অ্যাড হয়, তখন কিন্তু তার আরওআই কমে যাবে। ডাজ ইট মেক সেন্স টু ইউ? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? ইয়েস Yes, ম্যাম। ma'am. দিয়া, আপনি কি বুঝেছেন? Yes, miss, বুঝতে পেরেছি। ওকে। তো এখন এটা এটা যদি এভাবে মানে, তাহলে এই ক্ষেত্রে আসলে একটা অর্গানাইজেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট, আপনারা এজেন্সি থিওরি পড়েছেন না? Yes, ma'am. Yes, ma'am. yes miss হোয়াট ইজ এজেন্সি থিওরি? ম্যাম প্রিন্সিপাল এন্ড হচ্ছে এজেন্টের ভিতরে, মানে হচ্ছে আমার হচ্ছে শেয়ার হোল্ডার এন্ড হচ্ছে ম্যানেজারদের ভিতরে যে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা থাকে, যেটা ম্যানেজার দেখা যাচ্ছে যে এই যে এখানে যে এই কথাটা বলেন যে ম্যানেজার ম্যানিপুলেট দ্য অ্যাসেট হচ্ছে নিজের ইন্টারেস্ট ফিল আপ করার জন্য। তো রাইট, মানে যেহেতু ওদের দুজনের মধ্যে একটা ইন্টারেস্ট কনফ্লিক্ট থাকে, এই কারণে আসলে ম্যানেজার এমন ডিসিশন নেয় যেটা আসলে শেয়ার হোল্ডারদের জন্য ভালো না। এটাই তো আমাদের এজেন্সি থিওরি। ইয়েস। এখন তাহলে এক্স্যাক্টলি এটা একটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এজেন্সি থিওরি। সেটা হচ্ছে যে এখানে অ্যাসেটটা নতুন আসলে অর্গানাইজেশনে হয়তো প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়বে, বা যে কোনো একটা ক্যাপাবিলিটি বাড়বে, নট নেসেসারিলি প্রোডাকশন ক্যাপাবিলিটি সবসময়। সো ক্যাপাবিলিটি বাড়লে হয়তো সেটার ইফেক্টটা অন্য কোথাও দেখা যাবে, ইমিডিয়েটলি নেট ইনকামে আসবে না, সে ওই জিনিসটা করবে না, বাট এটা হয়তো লং টার্মে অর্গানাইজেশনের জন্য ভালো হতে পারত। এই একটা কারণে তাহলে দেখা যায় আরওআই, আরওআই যেটা আসলে আমরা শুরু থেকে ছোটবেলা থেকে পড়ে এসেছি, ইটস এ গুড মেজারমেন্ট অফ পারফরমেন্স, এটা ডাজ নট বিকাম এ গুড মেজারমেন্ট। মানে স্ট্যান্ড অ্যালোন বেসিসে, হ্যাঁ, এটা আমি একদমই বাদ দিতে বলছি না, কিন্তু শুধুমাত্র এটাকে যদি আপনি রাখেন, তখন ম্যানেজাররা কি করবে? ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাদ দিয়ে দেবে, সে ইনভেস্টমেন্ট অপরচুনিটি অ্যাকসেপ্ট করবে না। কারণ তখন সে চেষ্টা করবে যে আমার পরের ম্যানেজার সেটা করুক, আমি আপাতত বোনাস নেই। ওকে। সো এই জন্য তাহলে আপনার এখানে আমি বোধহয় যে ফাইলটা আপলোড করেছি ওখানে এগুলো হাইলাইট করা আছে, নিজেদের মতো চাইলে পরে দেখে নিতে পারেন। সো সেক্ষেত্রে এটা সলিউশন হিসেবে আমরা নিয়ে আসি কি? নিয়ে আসি হচ্ছে আর আই। এখানে বেশ কয়েকটা ক্রিটিসিজম আছে, ওই সেম কথাগুলোই ঘুরে ফিরে, যে মানে মেইনলি হচ্ছে তারা নিজেদের স্বার্থে ডিসিশন নেয়, এই জন্য কিছু ঝামেলা হয়। আমি এগুলো থিওরিটিক্যালে যাচ্ছি না, আমি আপনাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন রাখবো না। সো এটা সলিউশন হিসেবে আসে হচ্ছে যে আমার রেসিডুয়াল ইনকাম, হ্যাঁ, রেসিডুয়াল ইনকাম, বা হচ্ছে যেটা এই রেসিডুয়াল ইনকামের মধ্যে ইভিএ আছে, এমভিএ আছে। সো আমি ইভিএ আর এমভিএ আজকে ডিসকাস করবো না, যদি এটা আপনাদের সিলেবাসে আছে, কিন্তু এগুলো আসলে ডিসকাস করতে গেলে আরো সময় লাগবে, সো এটা এই জন্য এটা বাদ। আমি জাস্ট আর আইটা নিয়ে একটু কথা বলি। রেসিডুয়াল ইনকাম মানে হচ্ছে কি? দেখেন, নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ওকে, একটু ফর্মুলাটা খেয়াল করেন, নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই ফর্মুলাটা আসলে আগের সিচুয়েশনকে কিভাবে সলভ করে, আগের প্রবলেমটাকে কিভাবে সলভ করে, এই ফর্মুলাটা দিয়ে বোঝা যায়
একটা কোম্পানি যদি তার মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর এটা কি জিনিস আপনাদের কি মনে আছে? মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটারও ম্যাথ করেছেন ফাইন্যান্সে, ইয়েস ম্যাম। বলেন তো কি? ট্রিপল আর ছিল। রিফাজ বাদে বাকিরা বলেন। ম্যাম এটা কস্ট অফ ক্যাপিটাল এসেনশিয়ালি আর কি একটা কস্ট অফ ক্যাপিটাল, ভেরি গুড। সো কস্ট অফ ক্যাপিটাল বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে যে আমার সেটা ডেটের হতে পারে, ইকুইটির হতে পারে, রাইট? দুইটা মিলায়। সো মেইন কথা হচ্ছে যে আমার মানে ইনভেস্টররা সে যে ধরনের রিটার্ন এক্সপেক্ট করে সেটা থেকে সামহাও ম্যানেজাররা যদি ওটার থেকে কিছুটা বেশি, জাস্ট আ সেকেন্ড, ম্যানেজাররা যদি ওইটার থেকে বেশি সামহাও আর্ন করতে পারে তাহলেই তাকে আমি একটা পারফরমেন্স বোনাস দিব। ফর্মুলাটা যদি খেয়াল করেন দেখেন, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তাহলে ওটা যদি ওটার থেকে যদি আমার সামহাও নেট অপারেটিং ইনকামটা বেশি থাকে তখনই আমরা তাকে কি করব, মানে রেসিডুয়াল ইনকামটা যদি তার মোটামুটি ভালো হয় তখন তাকে আমরা মানে কি দিব, বোনাস দিব। ঠিক আছে? বা এটাকে একদম ডিরেক্টলি বলতে পারেন মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি মানে আমি যে এখন রিটার্নটা আর্ন করবো সেটা যদি আমার মিনিমামের থেকে বেশি হয় তাহলে আমি ওকে বোনাস দিয়ে দেবো। দ্যাটস হাউ ইট সলভস দ্য প্রবলেম। এটা আপনার কাছে এখন থিওরিটিক্যালি ক্লিয়ার না হতে পারে, চলেন একটু একটা ম্যাথ দেখে আসি। উম, এটার দিকে আছে না, এটাতে জাস্ট ক্যালকুলেশন আছে। একটা ডিসিশন মেকিং সিনারিও আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আপনার কেউ একজন আমাকে বোধহয় একটা সলিউশন পাঠিয়েছিলেন না? একটু দেখতে হবে ওটা আছে কিনা আমার কাছে। হুম, আমি এখন আপনাদেরকে এক্সারসাইজ 11-12টা দেখাচ্ছি, জাস্ট গিভ মি এ সেকেন্ড, আমার কাছে ওই সলিউশনটা আছে কিনা আমি দেখাচ্ছি, তাহলে আমাকে আর করে দেখাতে হবে। না, আই গেস আমি ওটা সামহাও সেভ করিনি। সো আমাকে যে পাঠিয়েছিলেন সে একটু আমাকে আবার নক দিতে পারবেন? আছেন কি ক্লাসে? একটা সলিউশন ম্যানুয়াল পাঠিয়েছিলেন।
আম, আপনারা আমাকে যে সলিউশন ম্যানুয়াল পাঠিয়েছিলেন ওটার সাথে কি আপনাদের এখানে আমি যে বইটা ফলো করছি সেটার ম্যাথ নাম্বারগুলো মিলে? মনে তো হচ্ছে না। ম্যাম এই মুহূর্তে ভুইয়া হচ্ছে যে ওয়েটিং লিস্টে আছে, একটু অ্যাকসেপ্ট করলে ও হচ্ছে সলিউশনটা দিছিল আগের দিন। কে বললেন? ম্যাম 54 নাহিদ হাসান। না, আমি ওর কাছে পাই নাই। ওকে অ্যালাউ করবো এই এক্সকিউজে? বাহ, ভালোই তো। আপনারা না ম্যাম, বন্ধুদের আমার জন্য যতদূর মনে ভালোই পড়ে ও উপায় খুঁজে ছিল বের এরকম। করেছেন। ম্যাম আগের এনিওয়ে, দিন ম্যাম এইটাই দেওয়া হয়েছিল, কিন্তু ম্যাম সবগুলো ম্যাম 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 এটার সাথে সবগুলো সবগুলো ম্যাম মিলে না ম্যাম, এই চ্যাপ্টার এটা এডিশনটা ম্যাম আলাদা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখন তো এটাই মনে হচ্ছে মিলছে না। উম, এখন যে কিভাবে দেখাই তাহলে? এখন তো মানে, আচ্ছা তাহলে আমি জাস্ট এমনিতে কোয়েশ্চেনে যাই দেখাই। আহ, আচ্ছা, আপনারা কি আমার এখন পিডিএফটা দেখতে পাচ্ছেন না? বই বই দেখতে পাচ্ছেন, রাইট? ইয়েস ম্যাম। ওকে, Yes, ma'am. ঠিক আছে। So, তাহলে যেটা যদি খেয়াল করেন, এখানে আমাদের প্রথমে বলেছে হচ্ছে 3টা ডিভিশন দিয়ে দিয়েছে, তাদের আরওআই ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? আরওআই যখন আপনি ক্যালকুলেট করবেন, আরওআই তো আমরা ডেফিনেটলি নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যাসেটস দিয়ে করব। সেটা করার পরে আমরা দেখব হচ্ছে যে সেটাও করলাম, তারপর রেসিডুয়াল ইনকামও ক্যালকুলেট করলাম। হ্যাঁ, এরপরে নাম্বার 3 কোয়েশ্চেনটা আমি মেনলি ফোকাস। অ্যাজিউম দ্যাট ইচ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি দ্যাট উড yield a 15% রেট অফ রিটার্ন। ঠিক আছে? তাহলে if performance is being measured by ROI, which division or divisions will probably accept the opportunity, reject why, or reject and why? ওকে, তাহলে আপনি যদি দেখেন, প্রথম কথা হচ্ছে আমাকে বলছে যে আমার একটা যে কোনো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি এসছে, এখন এটা থেকে আমার 15% রিটার্ন আসবে। তাহলে এইটার বেসিসে আমি প্রথমে যদি আরওআই ক্যালকুলেট করি, আমাকে একটু এবিসি এর আরওআইটা ক্যালকুলেট করে আপনারা একটু তাড়াতাড়ি বলেন তো। ম্যাম এ তে 20%, বি তে 8% আর সি তে 16%। প্রথমটা এ কত বললেন? 20? 20%, yeah. 20, দেন সি 8, 8, দেন 16। জি। থ্যাংক ইউ সো মাচ। সো প্রথম কথা হচ্ছে যে আমার যখন 20% রিটার্ন অলরেডি আমি পাই, এখন দেখি বলেন তো যে আমাকে যদি বলে যে তোমার এখন আরেকটা প্রজেক্ট নিতে হবে যেটা থেকে 15% রিটার্ন আসে, ইন দ্যাট কেস আমি কি এই প্রজেক্টটা নিব নাকি নিব না? ইফ আই এম দ্য ম্যাম নিব ম্যানেজার না, হু ইজ বিং ইভালুয়েটেড বেসড অন দিস অ্যান্ড আমার বোনাস এটার উপর ডিপেন্ড করছে। ম্যাম নিব না। নিব না, কারণ আমি যখন ওই দুইটা, আমার কারেন্টটা আর 15%, এই দুইটাকে আমি অ্যাভারেজ করব, তখন দেখা যাবে আমার আসলে ওভারঅল অ্যাভারেজটা কমে যাবে। স্বাভাবিক, তাহলে আমি কেন আমার বোনাস ছাড় দিব? তখন এই ক্ষেত্রে আমি কি করবো? ওই প্রজেক্টটাই একসেপ্ট করবো না। বাট লেটস সে বি এর ক্ষেত্রে তার কারেন্ট আরওআই আছে হচ্ছে 8%, তাহলে 15%-এরটা আমি একসেপ্ট করবো কি করবো না বলেন? জি করবো। ম্যাম, অ্যাকসেপ্ট করব। করবো, কারণ এই ক্ষেত্রে আমার অ্যাভারেজ বাড়বে। সি এর ক্ষেত্রেও ঠিক উল্টা, ম্যাম সেটা হচ্ছে রিজেক্ট যেহেতু করবো। ওর 16% আছে, সি এর ক্ষেত্রে তো রিজেক্ট সেক্ষেত্রে আমি হবে। অ্যাকসেপ্ট করবো। রাইট। এখন দেখেন, তাহলে আমি বর্তমানের সাথে আমার ফিউচার প্রজেক্টটা আমি কম্পেয়ার করছি। আর যখন আমি বি এর কথা বলছি, তার মানে রেসিডুয়াল ইনকামের উপর, রেসিডুয়াল ইনকামে আমার ফর্মুলাটা যদি আপনাদের মনে থাকে, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের উপর বেস করে আমার যদি এক্সট্রা ইনকাম থাকে তখন সেটাকে আমরা নিই, রাইট? সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইন দিস কেস দেখেন 14%। এর ক্ষেত্রে কিন্তু আমরা আরও আয়ের ক্ষেত্রে বলেছিলাম ও একসেপ্ট করবে না, যেহেতু ওর কারেন্ট প্রজেক্টগুলোতে 20% আছে। কিন্তু আমি যদি ওকে বোনাস দিব, বলি যে তুমি যদি জাস্ট এমআরআর এর উপরে যেতে পারো তাহলে আমি তোমাকে বোনাস দিব, ইন দ্যাট কেস ও বলেন তো এটা একসেপ্ট করবে কিনা করবে না? প্রশ্ন বুঝতে পারিনি, আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে এখন তার মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো 14%। হ্যাঁ, এখন ও যে ইনভেস্টমেন্টই করুক সেটার উপরে তো যদি 14%-এর উপরে আসে, তাহলেই তো সে আসলে আমাকে একটা রেসিডুয়াল ইনকাম দেখাতে পারবে, ঠিক না? তাহলে এখন আমি যদি ওকে বলি যদি তুমি আমাকে আড়াইটা জাস্ট পজিটিভ দেখাতে পারো তাহলে আমি তোমাকে বোনাস দিব, তাহলে এখন এই যে নতুন যেটা প্রজেক্ট আসছে যেটাতে 15% yield, এটা ওই ক্ষেত্রে একসেপ্ট করবে কি করবে না? ম্যাম ডিভিশনের জন্য অ্যাকসেপ্ট করবে ম্যাম, প্রথম দুইটা করবে আর ডিভিশন, লাস্টেরটা রিজেক্ট করবে। লাস্টেরটা রিজেক্ট করবে রাইট, ম্যাম। এ আর বি এক্স্যাক্টলি, করবে, সি করবে না, যতটুকু মনে হচ্ছে। এক্স্যাক্টলি। সো
এইটাই মেইন কথা হচ্ছে যে আমাদের কিন্তু অর্গানাইজেশনের আলটিমেটলি টার্গেটটা কি থাকে, আপনি আমি আমরা কিন্তু ফাইন্যান্স যারা পড়েছি আমরা জানি এখানে কি থাকে। সেটা হচ্ছে যে আমার যে মিনিমাম কস্টটা আছে ওটার উপরে যদি আমি ফাইন্যান্সিং এর থ্রুতে ওখান থেকে যদি আমি এক্সট্রা কিছু আনতে পারি, দ্যাটস এ গুড থিং ফর মি। তাহলে আমি যখন একটা ম্যানেজারকে আরওআই বেসিসে ইভালুয়েট করব, সে কিন্তু ওরকম ভালো অপরচুনিটি ছেড়ে দিতে পারে। ইন দ্যাট কেস আরআই ইজ এ সলিউশন। তো এই ম্যাথটা দেখানোর মাধ্যমে আমি ওই জিনিসটা এস্টাবলিশ করার ট্রাই করলাম। দ্যাট ইজ আমরা যদিও আরওআই কে একটা ভালো মেজারমেন্ট সিস্টেম হিসেবে আগে থেকে দেখে এসেছি, কিন্তু আরওআই alone cannot give motivation to the managers. যখন আমরা তাহলে এরকম ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশনের পারফরমেন্স মেজারমেন্টের চিন্তা করব, ফার্স্ট অফ অল আমরা আরওআই শুধুমাত্র একা ইউজ করব না। ইন দ্যাট কেস প্রবাবলি উই নিড টু ব্রিং ইন আরআই অ্যাজ ওয়েল। এখন আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে আপনারা প্রবাবলি পড়েছেন বা পড়বেন, ব্যালেন্স স্কোর কার্ড। এই জিনিসটা কি আপনারা দেখেছেন বলেন তো সবাই? ব্যালেন্স স্কোর কার্ড রিলেটেড কোনো চ্যাপ্টার পড়েছেন কোথাও? No, তাহলে miss. আই গেস এটা সিএম এর সিলেবাসে আছে। সো যাই হোক, ব্যালেন্স স্কোর কার্ড মানে হচ্ছে যে এমন একটা কার্ড যেটাতে আসলে মানে ফাইনান্সিয়াল ছাড়াও আরো বেশ কয়েক ধরনের মেজারমেন্ট দিয়ে ইভালুয়েট করা হয় ম্যানেজারদেরকে। মানে শুধুমাত্র যদি আমি ফাইনান্সিয়াল বেসিসে একটা মানে নাম্বার দিয়ে শুধুমাত্র একটা ম্যানেজারকে ইভালুয়েট করি, তখনই ওখানে ওই এজেন্সি কনফ্লিক্টটা তৈরি হয় বা ওরা ওই জিনিসটাকে এক্সপ্লয়েট করতে পারে। এটার জন্য ইউজুয়ালি সলিউশন কেম যেটাকে বলা হয় ব্যালেন্স স্কোর কার্ড। সো ব্যালেন্স স্কোর কার্ডে নাম্বার যেমন থাকে, পাশাপাশি কিছু কোয়ালিটেটিভ ক্রাইটেরিয়া থাকে যেটা দিয়ে ওকে ইভালুয়েট করা হয়। সো আমরা এই চ্যাপ্টার থেকে মেইনলি আজকে কথা বললাম আরওআই এবং আরআই নিয়ে, দুইটাই নাম্বার বেসিস, কিন্তু জাস্ট দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করে ডিসিশন নিলাম যে কোনটা একটু বেটার, ইন এ সেন্স যে মানে দুইটা আসলে আমার কি কি প্রবলেম সলভ করে। আমি কিন্তু এই পুরো ডিসকাশন শেষে একটা কথা বলে নিই, আরওআই কে আমরা ফেলে দিব না। আরওআই আপনি যদি চিন্তা করেন, আরআইটা বলেন তো একটা কি অ্যাবসলিউট নাম্বার হবে নাকি পার্সেন্টেজ হবে? আরআই রেসিডুয়াল ইনকাম ম্যাম নাম্বার হবে। অ্যাবসলিউট মানে লাইক ইটস এ নাম্বার। সো ইয়েস এখন ম্যাম। অ্যাবসলিউট নাম্বার কি কম্পেয়ারেবল নাকি পার্সেন্টেজ ইজ মোর কম্পেয়ারেবল? সবাই একটু বলেন তো। Percentages. ম্যাম পার্সেন্টেজ। পার্সেন্টেজেস আর কম্পেয়ারেবল, ভেরি গুড। কারণ কি এখানে একটা জিনিস খেয়াল করেন, যে ডিভিশনের 25 মিলিয়ন অলরেডি ইনভেস্টমেন্ট আছে, তাকে যদি আমি আসলে 12 মিলিয়নের সাথে পারফরমেন্স জাস্ট একটা নাম্বার দিয়ে একটা অ্যাবসলিউট নাম্বার দিয়ে কম্পেয়ার করি, তাহলে কি হয় যে ধরেন ও আমাকে 2 লাখ টাকা প্রফিট এনে দিয়েছে, ও আমাকে লেটস সে 2.5 লাখ টাকা প্রফিট এনে দিয়েছে, আমি জাস্ট বললাম যে হ্যাঁ ঠিক আছে ডিভিশন সি ইজ বেটার। এটা বললে তো সমস্যা, কারণ ওর তখন আমার একটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করতে গেলে আমার পার্সেন্টেজ আনতে হবে যে ওর 25 মিলিয়নের তুলনায় ওর রিটার্ন কত পার্সেন্ট, ওর 12 মিলিয়নের তুলনায় রিটার্ন কত পার্সেন্ট। তখন কিন্তু দেখেন তাহলে এখানে কিন্তু আমার আবার আরওআই কে লাগবে। আমি কি পুরো ডিসকাশন আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই এই পুরো ডিসকাশনের আমার ফাইনাল কথা একটাই, সেটা হচ্ছে আমরা কোনোটাই স্ট্যান্ড অ্যালোন বেসিসে ইউজ করবো না। আমরা দুইটাই একসাথে ইউজ করব। বাট যদি আমি আমি আরওআই এর একটা স্পেসিফিক সমস্যা দেখালাম, আরআই এর একটা স্পেসিফিক সমস্যা দেখালাম, দুইটাকে যখন আমরা একসাথে নিয়ে আসবো তখন আমাদের জন্য ডিসিশন নিতে ইজিয়ার হবে। এখন আপনারা বলতে পারেন ম্যাম দুইটাতে তো কনফ্লিক্টিং ডিসিশন আসতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি করব? এই ক্ষেত্রে তখন আমাদেরকে আদার মেজারমেন্টে যেতে হবে, যেটা বলছিলাম ব্যালেন্সড স্কোর কার্ড। পুরো ডিসকাশন ক্লিয়ার হচ্ছে? কার কি প্রশ্ন আছে আমাকে এখন করতে পারেন, ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। ম্যাম আপনি যে পার্সেন্টেজের কথা বললেন, তো আরআই এর ক্ষেত্রে হচ্ছে আমরা আমরা তো আরআই এর ক্ষেত্রে পার্সেন্টেজটা এভাবে কি হিসাব করতে পারবো, মানে আরওআই এর ক্ষেত্রে না, আরআই এর ক্ষেত্রে, যে আমি যে এক্সট্রা প্রফিটটা হচ্ছে আর্ন করছি সেটা মানে আমার হচ্ছে নিউমারেটরে থাকবে আর ডিনোমিনেটরে হচ্ছে যে আমার নিট অপারেটিং ইনকাম থাকবে। ডেনোমিনেটরে নেট অপারেটিং ইনকাম আর হচ্ছে উপরে থাকবে এক্সট্রা ইনকাম। আরআই এর হ্যাঁ। এক্সট্রা ইনকাম মানে আড়াই 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 ডিভাইডেড বাই এনওআই। দেখেন এখন এখানেও কিন্তু ঠিক মিলল না জিনিসটা। আপনি হচ্ছে জাস্ট দেখলেন হচ্ছে আমার নেট অপারেটিং ইনকামের তুলনায় আমার এক্সট্রা ইনকামটা কত।
কিন্তু বেসিক কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্টের তুলনায় আমি আসলে রিটার্ন আনতে পেরেছি কিনা। নট নেসেসারিলি ধরেন, তাহলে আপনি যেটা বললেন সেখানে কেউ যদি একটা প্রফিট মানে এনওআই যেটা জাস্ট ও ওই বছরে প্রফিট কম করলো কিন্তু জাস্ট এক্সট্রা ইনকামটা বেশি আসলো, তখনই কিন্তু ওর কি হয়ে যাবে, মানে ওর একটা ভালো পারফরমেন্স আসবে। বাট ব্যাপারটা হচ্ছে যে ওর এনওআই যদি কম্পারেটিভলি ওর ইনভেস্টমেন্ট অনুযায়ী অনেক কম হয়, সেটার জন্য কি আমার ওকে বোনাস দেওয়া উচিত? উচিত কিন্তু না। মানে ও জাস্ট এক্সট্রা ইনকামটা বেশি করার মাধ্যমে, মানে ওইটা হচ্ছে প্রজেক্ট থেকে এক্সট্রা ইনকাম করতে পেরেছে, কিন্তু ওর ওই বছরের আবার এনওআইটা খুব কম। সো তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম যে আমি তাহলে তাকে প্রফিটের জন্য কোনো রকম ইনসেনটিভই দিলাম না, তখন কিন্তু এটা একটা সমস্যা হয়ে যায়। সো আমাদের উচিত হচ্ছে আসলে দুই দিকেই ব্যালেন্স করা। একটা হচ্ছে ওর ইনভেস্টমেন্ট অনুযায়ী ও রিটার্ন কতটা মানে আনতে পেরেছে, মানে এনওআই কতটা আনতে পেরেছে সেটাও দেখা, আবার ও এক্সট্রা ইনকাম মানে ওই প্রজেক্টের ইনভেস্টমেন্ট অনুযায়ী এক্সট্রা ইনকাম কতটা আনতে পেরেছে, দুইটাই দেখা। আমি কি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি অনিন্দ? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোয়েশ্চেন এনিওয়ান? চ্যাপ্টারে আসলে আর কিছুই নেই, আমি আর কিছু পড়াবো না এখানে। কয়েকটা ম্যাথ আপনারা দেখবেন যে মার্ক করা আছে, এগুলো একটু দেখলে দেখতে পারেন। আমি হয়তো আলটিমেটলি এখন যে সিনারিওটা দিয়েছি হয়তো না, আমি যে সিনারিওটা দেখিয়েছি এই টাইপের সিনারিওর বাইরে আমি যাব না। পরীক্ষায় যদি ধরেন কোনো একটা ম্যাথে মার্কস বা তো এটা হয়তো কোয়েশ্চেনটা বেশি ছোট হয়ে যাচ্ছে, তখন যদি আমার অ্যাড করা লাগে তখন আমি আড়াইটা অ্যাড করে দিব। বাট এছাড়া ওটার থেকে 2.5 থেকে 20 মার্কসের কোয়েশ্চেন আমি বলবো না। এই চ্যাপ্টার থেকে তাহলে জাস্ট আপনাদের লার্নিং একটাই আশা লাগবে যে আমার পারফরমেন্স মেজারমেন্টটা আসলে মেজারমেন্টের ক্ষেত্রে কোনটা ভালো, ম্যানেজারদের পারফরমেন্স মেজারমেন্টে কোনটা ভালো বা কোনটা খারাপ, কোনটার কি প্রবলেম, আমাদের কিভাবে ব্যালেন্স করা উচিত, এই জিনিসটাই। ম্যাথটা আসলে কম ইম্পর্ট্যান্ট। সো কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন, ততক্ষণ আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। ম্যাম রাতুল শিকদার, ওর বাসায় ম্যাম কারেন্ট চলে গেছিল ম্যাম, ওয়েটিং রুমে আছে ম্যাম। ওকে, I think I saw him. Oh, wait. ম্যাম ইমতিয়াজ বলতেছিল ও তখন স্যারের রুমে ছিল, চেয়ারম্যান স্যারের রুমে, তো ওকে অ্যাকসেপ্ট করতে বললো আর কি। সরি, আমি শুনিনি, লাস্ট কি বলছিলেন? ম্যাম ইমতিয়াজউদ্দিন ভুঁইয়া বলতেছিল ও হচ্ছে তপন স্যারের রুমে ছিল, চেয়ারম্যান স্যারের রুমে মিটিং এ কোনো একটা, এই জন্য ও পরে আসছে একটু, তো ওকে ওয়েটিং লিস্টে আছে বললো। শুনেন, আমি আজকে অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, সো এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। জাস্ট মানে একটু প্যারা দিলাম আর কি। আজকে যেহেতু মোটামুটি লাস্ট দিন, আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ও এত ঝামেলা করে আজকাল এই গুগল প্রাইভেসি নিয়ে, বুঝলাম না। হ্যাঁ, জাহিন হাত তুলেছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? ম্যাম আর ওয়াই যদি এরকম একটা লিমিটেশন হয় তাহলে এটা স্টিল এখন ইন্ডাস্ট্রিতে এত ওয়াইডলি ইউজড হয় কেন? ওই যে যেটা বললাম যে এটা আসলে কম্পেয়ারেবিলিটি দেয়, মানে যেহেতু এটা একটা পার্সেন্টেজ বেসিসে, তো এটার জন্য একটা কম্পেয়ারেবিলিটি ক্রিয়েট হয়। যে মানে একটা বড় ব্রাঞ্চ আর একটা ছোট ব্রাঞ্চ যদি আমি কম্পেয়ার না করে জাস্ট ওদেরকে আহ, আহ, মানে অ্যাবসলিউট নাম্বার দেখে দিয়ে দেই, তখন আসলে দেখা যায় কেউ কম আর্ন করলেও তাকে আমরা একটা বোনাস দিয়ে দিচ্ছি। এই জিনিসটা যাতে না হয় সেটার জন্য আসলে করি। সো আর আমার এছাড়াও এখানে আর ওয়াই আর আর এছাড়াও আই দুইটাই ইউজ করা লাগতেছে। ইয়েস, আমি এখন যেটা বললাম সেই অনুযায়ী ইউজ করা লাগতেছে। কিন্তু আরওআই এর আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ডুপন্টের একটা ব্রেকডাউন দেখালাম না, যেটা আপনারা আগেও পড়েছেন। আর ডুপন্টের ব্রেকডাউন কিন্তু আরো ফার্দার ব্রেকডাউন হয়, দ্যাট ইজ 3টা পর্যন্ত যায়। সো ওই ব্রেকডাউন পুরো করলে আমরা যেটা বুঝতে পারি যে লেটস সে ওখানের মধ্যেও আরো কি কি ফ্যাক্টর চেঞ্জ করলে মানে অর্গানাইজেশনে ইয়ে আনা পসিবল হয়, মানে হচ্ছে পজিটিভ রিটার্ন আনা পসিবল হয়, বা হচ্ছে একটা ম্যানেজারকে ইভালুয়েট করতে গেলে ওখানে ব্রেকডাউনের মধ্যে গিয়ে আমরা মানে ফার্দার ইনভেস্টিগেট করতে পারি যে আসলে
কোথায় কি ঝামেলা হয়েছে, বিষয়টা এরকম। সো আরও একদম ফেলে দেওয়ার মতো কোনো আসলে কনসেপ্ট না। আমরা স্পেসিফিক্যালি জাস্ট বোনাসের সাথে মোটিভেশন এই জিনিসটাকে রিলেট করতে গিয়ে আমরা আরও এর একটা প্রবলেম খুঁজে বের করলাম, এবং তখন আড়াইয়ের কথা বললাম, আবার যেখানে আমি আড়াইয়েরও একটা প্রবলেম বলেছি। হ্যাভ অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন, প্রীতি? থ্যাংক ইউ। প্রীতি, আপনি না বুঝলে আমাকে আবার প্রশ্ন করতে পারেন। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের আমি মিডের রেজাল্ট দিয়ে দিব অবশ্যই। কি বলে, আমাকে আসলে আপনাদের জুনিয়ররা বেশি প্রেশার দিয়ে দিয়েছে। ইউজুয়ালি আমি সবসময় সিনিয়র ব্যাচের খাতাটা আগে দেখি। এখন এইবারে ফর সাম রিজন 25 আমাকে অতিরিক্ত প্রেশারাইজ করেছে ওদের রেজাল্টটা দেওয়ার জন্য। তো ওদের রেজাল্টটা দিয়ে দিয়েছে, এবং আপনাদেরটাও ইনশাআল্লাহ আমি আগামীকালকের মধ্যে আপলোড করে দিব। ওকে, সো এত ইয়ে করার কিছু নাই। আপনার মোটামুটি যেটা দেখলাম যে ওই সিবিপির ম্যাথটা পেরেছেন বেশিরভাগই, ওটা আসলে একটু সহজই ছিল। এরপরে আরেকটা কি ম্যাথ ছিল, বাজেট, তাই না? বাজেটের মধ্যে তাও এখন পর্যন্ত হাইয়েস্ট অলরেডি 19 পেলাম। সো বাজেটেও আসলে আমি বলবো যে আমার আগের ব্যাচগুলোর তুলনায় রেজাল্ট মোটামুটি ভালোই আছে। সো এত টেনশন করার কিছু নেই। ওকে, কালকে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। ব্যাচ 11, 21, 27, Present, ma'am. 21, 127. প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, আমার ওয়েটিং কি এখনো মানুষজন আটকে আছে? বিকজ আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি এখন। না, এরা তো আসছে আর যাচ্ছে। Uh, 22 batch 5, 35, প্রেজেন্ট ম্যাম। 45, Yes, ma'am. 61, 77, Present, ma'am. 101, 22 batch 101, 153, Present, ma'am. 169, Yes, ma'am. 171, Present, miss. 1, Present, ma'am. 5, Fahim, 5, 7, Present, miss. 5 present, 11, miss. Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 59. Present, ma'am. আচ্ছা, বিফোর আই ফিনিশ মাই অ্যাটেন্ডেন্স, আমি একটু প্রশ্ন করি আপনাদেরকে। আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যারা মিড মিস করেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম কোনো সিটি বা ক্লাস ওয়ার্ক মিস করেছেন যেটারও মেকআপ দিতে হবে, বা ইউ হ্যাভ গুড এনাফ গ্রাউন্ড টু অ্যাটেন্ড দ্যাট সিটি অর সিডাব্লিউ? ম্যাম আমি একটা সিটি মিস করছিলাম। আইডি 127। ম্যাম আমিও একটা সিটি মিস Ma'am, আমি করেছিলাম। একটা city ম্যাম miss আমিও মিস করেছিলাম। One second. Did you get my question? আপনাদের আমি প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে মিড টার্মও মিস করেছেন প্লাস সিটি মিস করেছেন, যেটার জন্য আপনার গুড এনাফ গ্রাউন্ড আছে। তার মানে আপনাদের তো অলরেডি মিডেরটা হচ্ছে যে ব্যাচ অ্যাডভাইজারের থ্রুতে সাইন হয়ে অলরেডি লিস্ট এসছে। এছাড়া কেউ এমন কি আছেন যে মিডও অ্যাটেন্ড করতে হবে, রিমিড প্লাস রিসিটিও অ্যাটেন্ড করতে হবে, বা পারবেন? ওয়েল, ইফ নট, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের যে লাস্ট উইকটা আছে ওই উইকে, ডেট তো এখনো দেইনি আবার মিডের, আমাকে একটু মনে করিয়ে দেবেন সিআর, ঠিক আছে? যে আমি যাতে একটা ডেট আর সিলেবাসটা বলে দেই, আর সেই হিসেবে এরপর আমি পরীক্ষাটা নেওয়ার সময়ে তাহলে একই সময়ে যারা আসলে সিটি মিস করেছে উইথ রিজন ব্যাকগ্রাউন্ড, উইথ রিজনেবল প্রুফ ডকুমেন্ট, তাহলে সেটা সব
মানে অ্যালাউ করলে দেন আপনারা আসলে ওই সিটিতে একই সময় বসে যাবেন, ঠিক আছে? ওকে, সিআর ম্যাম কি ইনস্ট্রাকশন বুঝতে পেরেছেন? ম্যাম সিআররা কি আমার ইনস্ট্রাকশন বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, ম্যাম একটু কথা ছিল হ্যাঁ বলেন। যে আমি হচ্ছে সিটি বা মিড মিস করিনি, কিন্তু আমি ওই যে 5 মার্কের যে ক্লাস ওয়ার্ক গুলো করিয়েছেন ওটার প্রথমটা হচ্ছে মিস করেছি, আমার চিকেন পক্স হয়েছিল আর কি। ওকে, জাস্ট তো give ওইটা me an application with document, তাহলে সেটা আপনি আমাকে মেইল করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিতে পারবো, যদি আমি ইমিডিয়েটলি খুলেই পরীক্ষা নেই তখন সেক্ষেত্রে আপনি বসতে পারেন। ওকে। 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Yes, ma'am. Yes, ma'am. 69, 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, 79, 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, Present, ma'am. 101, Present, ma'am. 9, Present, ma'am. 11, Yes, ma'am. 13, Present, ma'am. 15, 19, Present, miss. 21, sorry, 25, Present, ma'am. 27, Present, ma'am. 29, প্রেজেন্ট ম্যাম 31, প্রেজেন্ট ম্যাম 33, প্রেজেন্ট ম্যাম 37, Present, ma'am. 43, Present, ma'am. 45. Ma'am, 22 batch 101. ম্যাম 22/6 to 1 ওকে, ক্লাস করেন নাই না, এখন এসে অ্যাটেন্ডেন্স দিচ্ছে। না ম্যাম, না আমি ছিলাম। ক্লাসে ছিলাম কিন্তু আর কি আমার নেট মাইক্রোফোন অনেক অন হচ্ছিল বাজে না। ম্যাম। ক্লাসে ছিলেন কিন্তু মানে মানে এই জাস্ট জয়েন করে বসেছিলেন, আর excuse করে লাভ নাই বুঝছেন, মানে এই যে দ্য লেমেস্ট এক্সকিউজ ইউ ক্যান ইউজ ইস মাইক অন হচ্ছে না। আমার তো জীবনেও হয় নাই যে আমি ক্লাসে আছি কিন্তু আমার মাইক অন হয় নাই। এই ধরনের ফালতু এক্সকিউজ গুলো বাদ দেন বুঝছেন, এক্সকিউজ যদি ইউজই করবেন কাজের কোনো এক্সকিউজ ইউজ করেন। এই যে আপনার কয়েকদিন পর ওয়ার্ক প্লেসে যাবেন, বসকে এভাবে খেপালে তো ঝামেলা। সো অ্যাটলিস্ট একটা মানে রিজনেবল এক্সকিউজ দেওয়া শেখেন। 21/48